ড্রামা শুরু হয় মিস্টার মোকে দেখিয়ে। পেছন থেকে আমাদের গল্পের নায়িকা সুমিন আসে আর তার হাজব্যান্ডকে জড়িয়ে ধরে। এখানে সুমিন অনেক বেশি হ্যাপি ছিল, কারণ সে এবং তার হাজব্যান্ড মিলে একটা কোম্পানিকে দাঁড় করিয়েছিল, যে কোম্পানিতে ওরা দুজনে অনেক বেশি পরিশ্রম করেছিল। আর এখন তারা হ্যাপি হ্যাপি অনেক সুন্দর জীবন কাটাচ্ছিল। সুমিন যখনই ওর হাজব্যান্ডকে হাক করে, ওর হাজব্যান্ড বলে আজকে তোমার সার্জারি আছে, তাই তুমি রেস্ট করো। এ কথা বলে ও তো সেখান থেকে চলে যায়। সেখানে সুমিন বুঝতে পারে হয়তো বাচ্চা জন্ম দেওয়ার সময় ওর হাজব্যান্ড ওর পাশে থাকবে না। ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারি মিস্টার মো এবং সুমিনের নাম অনেক বেশি ফেমাস ছিল। সবাই তো ওদেরকে একেবারে পারফেক্ট কাপল মনে করে, কারণ তারা একসাথেই ব্যবসা শুরু করেছিল আর একসাথে বিয়ে করে এখন হ্যাপি আছে। কিন্তু আমরা জানতে পারি সব কিছু শুধুমাত্র মিডিয়ার সামনে দেখানোর জন্য। এখানে আমরা জানতে পারি তারা বাচ্চা কনসিভ করতে চেয়েছিল, তাই আইভিএফ এর মাধ্যমে বাচ্চা কনসিভ করেছিল। আর আজকে সে বাচ্চার ডেলিভারি করা হচ্ছিল। সেখানে অনেক কষ্টের পর বাচ্চাকেও জন্ম দিয়ে দেয়, কিন্তু ডেলিভারির সময় একটা অ্যাক্সিডেন্ট হয় এবং ওর রক্তক্ষরণ হচ্ছিল। কিন্তু ডাক্তার সেখানে ওকে একদমই বাঁচায় না, সেরকম অবস্থায় ছেড়ে দেয়। তারা এসব কিছু এই কারণে করছিল কারণ মৌদেরকে টাকা দিয়েছিল এসব কিছু করার জন্য। এখানে ফাইনালি ও জানতে পারে ওর বেস্টি সুজির সাথে ওর হাজব্যান্ডের পরকীয়া চলছে, তাও আবার অনেক সময় ধরে। আর এখন সুমিনের সাথে যা হচ্ছে সবই ওদের প্ল্যানিং, যেখানে ওরা চেয়েছিল আইভিএফ এর মাধ্যমে মো এবং সুজির হেলদি বাচ্চা ও জন্ম দিবে। তারপর ও সেখানে সুমিনকে ছেড়ে দিবে আর সুজির সাথে সুন্দরভাবে সংসার করবে। অন্যদিকে সুজি এবং মো যখন বাচ্চার সাথে ছিল, তখনই সুমিন আসে আর বলে আমাকে আমার বাচ্চা দাও। সেখানে মৌকে ধাক্কা দেয় আর বলে এই বাচ্চার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। সেখানে সুমিন বলে আমি এত মাস ধরে এ বাচ্চাকে আমার পেটে রেখেছি আর আমি তাকে জন্ম দিয়েছি, সে আমার বাচ্চা। তুমি যা করার করো, কিন্তু এই বাচ্চার উপরে আমার অধিকার আছে। সেখানে সুজি বলে তুমি কোন স্বপ্নের মধ্যে বাঁচছো? তুমি হয়তো জানো না কেন তোমার বাচ্চা আইভিএফ এর মাধ্যমে হয়েছে, কারণ এই বাচ্চা আমাকে এবং মুকে বিলং করে আর আমরা এই বাচ্চার বায়োলজিক্যাল প্যারেন্টস। এই কঠিন সত্য জানার পর ও তো পুরাই অবাক হয়ে যায়। সেখানে ওরা দুজন সুমিনকে ছাড়ে না, উইন্ডো থেকে ধাক্কা দিয়ে দেয় আর সেখান থেকে পড়ে সুমিন মারা যায়। কিন্তু ভাগ্য সুমিনকে আরেকটা চান্স দেয় আর সেখানে সুমিনের পুনর্জন্ম হয়। সেখানে সুমিন তো অবাক হয় আর ভাবছিল আমার কাছে সব কেন স্বপ্ন মনে হচ্ছে। কিন্তু ও সেখানে সময় দেখতে পায় আর বুঝতে পারে ওর পুনর্জন্ম হয়েছে। আর ওর তো সেদিনে পুনর্জন্ম হয়েছিল যেদিনও প্রথমবারের মতো আইভিএফ করাতে হসপিটালে গিয়েছিল। এর মানে এখনো দেরি হয়নি, ও এখন চাইলে সব ঠিক করতে পারবে। ও সেখানে জলদি করে একজন পার্সনকে কল করে আর তাকে বলছিল সময় চলে এসেছে তোমার আমাকে রিপে করার, আমার সাথে দেখা করো। এখানে আমরা সেই পার্সনের ব্যাপারে জানতে পারি যার নাম মিস্টার জো, যার পেছনে একদিন অনেকগুলো গুন্ডারা পড়েছিল আর জো তার জ্ঞানেও ছিল না। তখন সুমিন তাকে সাহায্য করেছিল, যদিও ও সেখানে জানতো না জো আসলে কে। কিন্তু কিছুদিন কেটে যাওয়ার পর ও জানতে পারে মিস্টার জো কত বড় একটা মানুষ, সে অনেক বেশি পাওয়ারফুল। তাছাড়া এই শহরের অনেকগুলো প্রপার্টি তার নামেই আছে। আর বর্তমানে জয়ী তার কাজে আসতে পারে। আর জো তো অলরেডি ওকে প্রমিস করে ফেলেছিল তোমার যে কোনো এমার্জেন্সিতে আমি তোমার পাশে আছি। বর্তমানে জো ওকে বলছিল অনেক বছর পরে আমাদের দেখা হলো। সুমিন বলে আমাকে রিপে করার সময় চলে এসেছে। জো বলে ঠিক আছে, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। সেখানে সুমিন বলে আজকে একটা প্রাইভেট হসপিটালে ওর আইভিএফ করানো হবে, কিন্তু সেখানে আমার নয় অন্য কোনো মেয়ের স্যাম্পল দেওয়া হবে। তাই সে আইভিএফ আমি করতে চাই না, কিন্তু বাচ্চা আমি কনসিভ করতে চাই। আরও জোকে সেখানে তার প্ল্যানিং বলে। জো তো ওর প্ল্যানিং শুনে পুরাই অবাক। সেখানে জো বলে সব কিছু অনেক বিপজ্জনক হতে পারে। সুমিন বলে কোনো ব্যাপার না, যতই বিপজ্জনক হোক আমি ওদের কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বো। তারা দুজনেই সেখানে হাত মিলায়। তারপরে সিনে আমাদের সে অপারেশনের সিন দেখানো হয়, যেখানে ডাক্তার সুমিনকে বলে আপনি টেনশন নেবেন না, স্যাম্পল অলরেডি অদল বদল করা হয়েছে। এরকম ভাবে সেখানে আইভিএফ করানো হয়। বাইরে ডাক্তার আসে আর মুখে বলে সবকিছু ভালোভাবে হয়ে গেছে, 1-2 সপ্তাহের মধ্যে আপনারা ফলাফল দেখতে পারবেন। এই কথা শোনার পর তো সুজি এবং মো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। সেখানে সুজি বলে ফাইনালি আমাদের বাচ্চা এখন জন্ম নিতে পারবে। মো বলে হ্যাঁ, কিন্তু তোমার এখন স্পেশালি ওর খেয়াল রাখতে হবে যাতে আমাদের বাচ্চা সুস্থভাবে জন্মগ্রহণ করতে পারে। সুজি বলে তুমি চিন্তা করো না, আমি ওর ভালো খেয়াল রাখবো যাতে আমাদের বাচ্চা সেফ থাকে। আর দুজন দুজনকে হাক করে।
অন্যদিকে সুমিন যখন অজ্ঞান অবস্থায় ছিল, ওরা দুজনে তো ওর সামনে লাবিডাবি হচ্ছিল। সুমিনের জ্ঞান ফেরার সাথে সাথেই ওরা দুজনেই দূরে সরে যায়। সুজি ওকে কংগ্রাচুলেশন জানায়। সেখানে সুমিন তো সব কিছুই দেখতে পায় আর ভাবছিল তোমরা তো হ্যাপি হবেই। সেখানে সুজি তো সুমিনকে বলে, তোমার চিন্তা করতে হবে না, আমি তোমার ভালো খেয়াল রাখবো বাচ্চা জন্ম হওয়া পর্যন্ত। সেখানে সুমিন ওকে ধন্যবাদ জানায় আর ভাবছিল হেলে তোমার স্বাগতম। কিছুক্ষণ পর সুমিন তো সেখানে সুজিকে বলে, আজকে আমাকে ডিসচার্জ করা হবে, তাই প্রসিডিউর ফলো করতে আমাকে নার্স ডেকেছে, তাই তুমি প্লিজ আমার প্রস্রাব এবং পায়খানার স্যাম্পল একটু ল্যাবে দিয়ে আসো। সুজি বলে, কি আমি এসব করব? সো বলে, কেন তোমার কি ডিসগাস্টিং ফিল হচ্ছে? আমি তো ভেবেছিলাম আমরা বান্ধবী আর এসব একেবারে নর্মাল বিষয়। সেখানে সুজি বলে, না না, আমার কেন ডিসগাস্টিং ফিল হবে, আমি এমনিতেই তোমার কথা ভাবছিলাম। কিন্তু ওর তো সেখানে সুমিনের প্রস্রাব এবং পায়খানা ধরে নিয়ে যেতে হয় আর এতে ওর অনেক ডিসগাস্টিং ফিল হচ্ছিল। সুমিন ভাবছিল এটা তো মাত্র শুরু। তারপরের দিন তো সুজি সুমিনের কাছে আসে আর বলে, তোমার হাজব্যান্ড তোমার জন্য অনেক চিন্তা করেছিল, তাই সে তোমার খেয়াল রাখার জন্য আমাকে পাঠিয়েছে। তাই আমি ভাবলাম আমি আমার সব জিনিসপত্র এখানে নিয়ে আসি, যাতে আমি তোমার ভালোভাবে খেয়াল রাখতে পারি। সেখানে শুয়ের তো পাস্টের কথা মনে পড়ে যায়, যেখানে আগের জন্মেও সুজি এরকম ভাবে তার বাড়িতে এসেছিল। তখন তো সুমিন ওকে অনেক বেশি বিশ্বাস করত আর তাকে সব থেকে স্পেশাল রুম দিয়েছিল। আরও তো সুজির জন্য অনেক দামি দামি ব্যাগ এবং জামা কাপড়ের ব্যবস্থা করেছিল, যাতে সুজির এই বাড়িটাকে নিজের বাড়ির মতোই মনে হয়। কিন্তু এখন তো সুমিন তার আসল রূপ জানে, তাই ও তার থাকার জন্য অনেক ভালো একটা জায়গার ব্যবস্থা করেছিল। বর্তমানে সুমিন বলে, অনেক ভালো ব্যাপার, মেয়ের তোমাকে তোমার রুমে ছেড়ে দিয়ে আসবে। সেখানে মেয়েট ওকে নিয়ে যায়। কিছুক্ষণ পর সুজি আবারও আসে আর ওকে সে রুম পরিবর্তন করার কথা বলবে। সেখানে সুমিন ওকে কিছু বলার সুযোগই দেয় না, ওর হাত ধরে বলছিল, আমার না একটেজার স্টার্ক খেতে অনেক বেশি ইচ্ছা করছে। সেখানে সুজি বলে, কিন্তু এই খাবারটা বানানো অনেক বেশি কঠিন, এক একটা উপকরণ বানিয়ে তারপরে খাবারটা বানাতে হয়। সেখানে সুমিন বলে, আসলে আমার বাচ্চার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল, তাই আমি খেতে চাচ্ছিলাম, কিন্তু কোনো ব্যাপার না, আমি ছোটো মোটো কোনো খাবার খেয়ে চালিয়ে নিব। সুজি ভাবে, আমার বাচ্চা খেতে চায়, আমার এই খাবার রান্না করতেই হবে। তারপর ও তো সেখানে রান্না শুরু করে দেয়। রাতের খাবারের সময় চলে আসে, তখনও সে খাবার রান্না করে নিয়ে আসে। তখন সেখানে সুমিনের আবার অন্য কিছু খেতে ইচ্ছা করেছিল, যা হলো চিকেন, তাই সেখানে ওকে গিয়ে আবার চিকেনও বানাতে হয়। সেখানে ওরা আবার চিংড়ি খেতে ইচ্ছা করেছিল, তাই ও গিয়ে সেখানে চিংড়ি রান্না করে। সেখানে সুমিনের আবার মাছ খেতে ইচ্ছা করেছিল, তাই ও সেখানে আবারও মাছ রান্না করতে যায়। এরকম ভাবে ও খাবার রান্না করছিল আর সুমিন বলছিল তার অন্য কিছু খেতে ইচ্ছা করছে। সেখানে সুমিন যখন তাকে অন্য কোনো খাবার রান্না করতে বলে, তখনই ও দেখতে পায় মৌ আসছে, তাই সুযোগ বুঝে সুজি সেখানে নাটক করতে শুরু করে, যেমন ওর সেখানে মাথা ঘুরছে আরও অজ্ঞান হয়ে পড়ে যাবে। সেখানে মৌকে সামলায়। সেখানে মৌ তো সুখে বলছিল, তুমি এসব কি করছো, বেচারির শরীর একদমই ভালো না আর তুমি ওকে দিয়ে এত কাজ করাচ্ছ। সু রেগে যায় আর বলে, ও যদি অসুস্থ হয় তাহলে তুমি কেন ওকে এখানে এনেছো আমার খেয়াল রাখার জন্য, আমাকে জবাব দাও। সেখানে মৌ তো ভয় পেয়ে যায় আর ভাবছিল সে আমার এবং তার সম্পর্কের ব্যাপারে আবার না জেনে যায়। সুজি বলে, এরকম কিছুই না, তুমি যাতে বাড়িতে বোর না হও এই কারণে মৌ আমাকে এখানে এনেছে, শুধুমাত্র তোমার জন্য। সেখানে সুজি বলে, ও আচ্ছা, কিন্তু এতে আমার কি দোষ? এসব খাবার খাওয়ার ক্রেভিংস আমার না, আমার বাচ্চার হচ্ছে, তাই আমি তোমাকে খাবার বানাতে বলেছি আর তুমি আমার হাজবেন্ডের সামনে কেন এরকম নাটক করছো, যেমন আমি তোমাকে পুরো বাড়ির কাজই করতে বলেছি। সুজি অবাক হয়ে ভাবছিল এসব আবার কি চলছে। সেখানে মো রেগে বলে, এরকম কিছুই না। সেও বলে, আমি তোমার জন্য একটা বাচ্চাকে পালন পোষণ করেছি, এত কিছু করেছি, আর তুমি আমার সাথে এত রূঢ় ব্যবহার করছো। ঠিক আছে, আমি এ বাচ্চা চাই না। এ কথা বলে ও তো নিজের পেটেই আঘাত করতে শুরু করে। সেখানে সুজি এবং মতো ভয় পেয়ে যায় আর ওকে থামাতে শুরু করে। সেখানে সুজি ওকে অনেক থামাচ্ছিল। সু ওকে বলে, এ বাচ্চা আমার, আমার যা ইচ্ছা আমি তা করতে পারি, এ বাচ্চা তোমার না, তাহলে তুমি কেন এত বেশি ওভার রিয়েক্ট করছো? সেখানে সুজি মোকে বলে, তুমি এখনই ওর কাছে ক্ষমা চাও, না হলে কি জানি সে কি করে ফেলবে। সেখানে মতো সুয়ের কাছে ক্ষমা চায় আর বলে, সরি, আমি তোমার সাথে এত রুডভাবে কথা বলেছি, আমি প্রমিস করছি আমি আর কখনোই এরকম করব না। সু ওদের দুজনকে সেখানে জ্বর মারে আর বলছিল, তোমরা যদি এতই অনুতপ্ত হয়ে থাকো তাহলে একে অপরকে জ্বর মারো। ওরা তো অবাক হয়ে যায় আর বলে, তুমি এসব কি বলছো?
সেখানে সুমিন পেট ব্যথার নাটক করে আর বলে, আসলে আইভিএফ এর অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এতে আমাদের হরমোন অনেক চেঞ্জ হয়। কি জানি তোমরা আমার ব্যাপারে কি ভাবছো, কিন্তু এই হরমোনের কারণে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আর এরকম ব্যবহার করেছি। ওরা তো মুখে মুখে বলছিল কোনো সমস্যা নেই, আমরা সব ভুলে যাব। মো ভাবছিল আমাদের বাচ্চা যদি ওর গর্ভে না থাকতো ওকে আজকেই মেরে ফেলতাম। আর সুজিও ভাবছিল একবার বাচ্চা জন্ম হয়ে যাক, তারপর আমি তোমাকে অনেক কষ্টের মৃত্যু দিব, যা তুমি ভাবতেও পারছো না। তারপরে সিনে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয় চেক আপ করাতে। আর এটা সেই ডক্টরই ছিল যাকে জো হায়ার করেছিল। সে ডাক্তার আসলে ওর চেক আপ করে না, চেক আপ করার নাটক করে। ডাক্তার বাইরে আসে আর মোকে বলে, বাচ্চার মা এবং বাচ্চা দুজনেই হেলদি আছে, তাই আপনার একদমই চিন্তা করতে হবে না। সেখানে মধু জানতে চাচ্ছিল বাচ্চা মেয়ে হবে নাকি ছেলে, কারণ ও একটা ছেলে বাচ্চা চায়। সেখানে ডাক্তার বলে, সেটা জানার জন্য 5 থেকে 6 মাস আপনাদের অপেক্ষা করতে হবে, তারপরই আপনারা জানতে পারবেন বাচ্চা মেয়ে হবে নাকি ছেলে। সেখানে শুধু শেয়ারের ব্যাপারে কথা বলে। সেসব শোনার পর তো মো পুরাই অবাক হয়ে যায়। আরও ভাবছিল সে আবার কবে থেকে শেয়ারে ইন্টারেস্টেড হয়ে গেছে। সে কি ভাবছে আমি তাকে শেয়ার দিব না, আমি তো সত্যি ওকে শেয়ার দিব না। শো বলে, কি হয়েছে, তুমি কি ভাবছো? সেখানে মো বলে, আমরা শেয়ারের কথা পরে বলি, আগে আমরা বাচ্চার জেন্ডার জানি, তারপর এসব ব্যাপারে দেখা যাবে। সেখানে শুধু আপসেট হয়ে যায় আর বলে, মনে হচ্ছে তুমি শুধুমাত্র আমার বাচ্চার চিন্তা করো, আমার না। সেখানে ডাক্তার বলে, আপনার ওয়াইফের ইমোশনাল ডিসঅর্ডার হতে পারে, তাই যদি আপনার ওয়াইফ হ্যাপি থাকে এ ব্যাপারে আপনার খেয়াল রাখতে হবে। আর আপনি যদি আপনার ওয়াইফকে আপসেট করেন তাহলে এর পার্শ্ব প্রতিক্রিয়া বাচ্চাকেও ভোগ করতে হবে। আর ডাক্তার যাওয়ার আগে সেখানে মুখে বলে, 90% সম্ভাবনা আছে আপনার ছেলে সন্তান হবে। সেখানে মো ভাবছিল সে যদি ছেলে সন্তানকে জন্ম দেয় তাহলে তার নামে আমি সব শেয়ার করাতে পারবো, আর সে বাচ্চা জন্ম নেওয়ার পরপরই আমি ওকে মেরে ফেলবো, আর সে বাচ্চাকে আমার কাছেই রেখে দিব, তাহলে তো পরে সে বাচ্চার শেয়ারও আমার উপরই ট্রান্সফার হবে। তাই ও সেখানে সুখে বলছিল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন শেয়ার চাও আজকে এই বাচ্চার নামে সব শেয়ার আমরা ট্রান্সফার করব। আর দুজন দুজনকে সেখানে হাক করে। মধু জানতই না সে তার পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছে। তারপর তারা সেখানে চলে যায়। সেখানে কন্ট্রাক্ট পেপার আগেই রেডি ছিল। মো সে ব্যাপারে সাইন করে আর সুকে বলে, তুমি এই ব্যাপার তোমার কাছেই রাখতে পারো, কোনো সমস্যা নেই, আর এখন বাড়িতে গিয়ে বাচ্চার ভালোভাবে খেয়াল রেখো। শুধু হ্যাপি হয়ে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়ে। আর কিছু দূর যাওয়ার পরই ও জোকে কল করে আর দেখা করতে আসতে বলে। তারপর ও তো সেখানে জয়ের কাছে যায় আর ওকে বলছিল, আমি চাই তুমি এই ব্যাপার তোমার কাছেই রাখো, যাতে সব ওনারশিপ তোমার কাছেই থাকে, তাহলে আমার বিশ্বাস আমার কোম্পানিও সেফ থাকবে। আমি প্রথম ভেবেছিলাম কোম্পানিকেও বরবাদ করে ছাড়বো, কিন্তু সে কোম্পানিতে আমারও পরিশ্রম আছে, তাই সে কোম্পানিকে আমি নিজের হাতে নিয়ে বড় করব। আর কোম্পানি যদি কারো কাছ থেকে যাওয়ার থাকে তাহলে মোয়ের কাছ থেকে যাবে। জো বলে, তোমার কি মনে হয় না তুমি আমাকে বেশি বিশ্বাস করে ফেলছো? যদি পরে আমি পল্টে যাই তাহলে কি হবে? শো বলে, তুমি আমাকে রিপে করেছো, আর আমার হারানোর মতো সেরকম কিছুই নেই, তাছাড়া আমি তোমাকে ভালোভাবেই চিনি। জো বুঝতে পারে সে তাকে কতটা বিশ্বাস করে, তাই ও পরের কাজের জন্য রাজি হয়ে যায়। তারপর রাতে সুমিন বাড়িতে আসে এবং ওরা সবাই একসাথে খেতে বসে। সুজি বলে, দেখো আমি তোমার জন্য কত খাবার বানিয়েছি। সেখানে মৌকে বলছিল, আমাদের ছেলে হবে তাই তোমার বেশি বেশি খাবার খেতে হবে, আর নিজেরও ভালো খেয়াল রাখতে হবে, তাছাড়া সারাদিন একটু একটু করে খাবার খাবে, এতে আমাদের বাচ্চা অনেক বেশি হেলদি এবং স্মার্ট হবে। সেখানে সুজি বলে, যদি শুয়ের ছেলে বাচ্চা হয় সে তো একেবারে তার বাবার মতো হবে, তার বাবার মতো দেখতে হবে, তার বাবার মতো স্মার্ট হবে, আর তার মায়ের মতো সুন্দর এবং প্রিটি হবে। সেখানে সুজি ভাবছিল তাদের মুখে এত সুন্দর হাসি বাচ্চা জন্ম নেওয়ার পর কি আর দেখা যাবে। সেখানে মতুকে মাংস খেতে বলছিল। সেখানে শুধু আগের কথা ভাবছিল, ও সবসময় তাকে মিট খাওয়াতো, সকাল দুপুর এবং রাতে ওকে অনেক বেশি মিট খাওয়াতো। আসলে মিটের ওভারডোজ হয়ে গেলে অনেক বেশি সমস্যা হয়ে যায় বাচ্চা ডেলিভারি হওয়ার সময়, আর পরে মা হওয়ার চান্সও অনেকটাই কমে আসে। আর এই জন্মে মো ওর সাথে সেরকমই করতে চাচ্ছিল, তাই ওকে মিট খেতে বলে। বর্তমানে শুয়োকে বলে, আসলে মিটের গন্ধে আমার ভমিটিং ফিল হচ্ছে, আমি এই খাবার খেতে পারবো না, আমি লাইট কিছু খাবার খেতে চাই। মো বলে, লাইট খাবার খেয়ে কি হবে? শো বলে, তুমি হয়তো জানো না, লাইট খাবার খেলে বেবিরা অনেক বেশি হেলদি হয় আর শক্তিশালী। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি সুজিকে জিজ্ঞেস করো, আমাদের মারা তো এই কথাই বলে। সেখানে সুজিরও তখন হ্যাঁ বলতে হয়।
শুধু সুজিকে সেখানে কালকে সকালে লেয়ার কেক বানাতে বলে। সুজি তো জানতোই লেয়ার কেক বানাতে কত কষ্ট হয়, তাছাড়া অনেক সময়ও লাগে, তার তো অনেক সকাল সকাল উঠতে হবে। সেখানে সুকে বলে, তুমি আসার পর থেকে আমার কেন জানি তোমার হাতের অনেক বেশি ক্রেভিং হচ্ছে। এরকম মনে হচ্ছে আমার ছেলের তোমার হাতের খাবার অনেক পছন্দ হচ্ছে। সুজি হ্যাপি হয়ে ভাবছিল, আমার বাচ্চা আমার হাতেরই তো ক্রেভিংস হবে। সেখানে শুধু মুখে জোর করে সে মাংস খাওয়ায়। অন্যদিকে দেখা যায় সুজি তো সকাল সকাল উঠে সে খাবার রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সু দূর থেকে সবকিছুই দেখছিল সুজি কতটা পরিশ্রম করছে। সুজি তো সেখানে মাথা ঘুরে পড়ে যায়। অন্যদিকে রাতেও তো চোখে কল করে আর বলে, আর 3 মাস পর তোমার সবকিছু রিপেয়ার করতে হবে। সু বলে, কিন্তু এই সব কিছু কেন তুমি প্রেগনেন্সির 3 মাস আগে করতে চাও? সু বলে, আমি সময়ের আগেই আমার বাচ্চাকে জন্ম দিতে চাই, কারণ আমি ওদের হাসিকে একেবারে ভেঙে চুরমার করতে চাই। সো বলে, ঠিক আছে। কিছুক্ষণ পর ওর কাছে মৌ আসে, ও তো মুখে অনেক জোরে চড় মারে। সেখানে মৌকে বলে, তুমি এসব কি করছো? তুমি তো জানতে আমি কোম্পানির জন্য পার্টিতে গিয়েছি, সেখানে কোম্পানির সবাই ছিল, তাহলে ভুল কি? সু বলে, তুমি কি আমাকে পাগল মনে করেছো? আমি আমার প্রেগন্যান্সি একা হ্যান্ডেল করব। তুমি তো রাতে আমার সাথে ডিনারও করতে পারছো না। মৌ বলে, তুমি ভুল ভাবছো। সু বলে, আমি এ বাচ্চা রাখবই না। আর ও সেখানে নিজের পেটে আঘাত করতেই যাচ্ছিল, কিন্তু সেখানে মৌকে থামাচ্ছিল। এর সুযোগে সু তাকে আরো জোরে একটা চড় মারে। সু আসলে এই ড্রামাগুলো করে অনেক মজাই পাচ্ছিল দুইজনকে সাহায্য করে। সেখানে সু ওর হাজবেন্ডকে বলে, শুধুমাত্র কালকে নয়, তুমি সব সময় আমার সাথে ডিনার করবে যতদিন পর্যন্ত আমাদের বাচ্চা না হয়ে যায়। সেখানে মৌ বলে, ঠিক আছে। ও তাকে জড়িয়ে ধরে আর ভাবছিল, এত খারাপ খাবার খাওয়াবো, তুমি রোজ বমি করবে। এরকম ভাবেই আরো কয় মাস কেটে যায়। মৌ আর সুজি সেখানে ডিসকাস করছিল কখন সময় আসবে বাচ্চা জন্ম নিবে আর কবে আমরা পিসফুলি থাকতে পারবো। তারা যখন এসব কথা বলাবলি করছিল আর রোমান্স করছিল, তখনই সেখানে আমাদের নায়িকার আগমন হয়। সেখানে ওরা দুজনেই তো ওকে দেখার পর পুরাই শকড হয়ে যায়, আর তারা সুকে বলছিল আমাদের মধ্যে কিছুই হয়নি। সুজি আর মৌ মিলে ওরা দুজনেই সেখানে বাহানা বানাচ্ছিল। সেখানে শুয়ের সাথে ওর সব গার্ডেরা ছিল, সব গার্ডেরা ওদেরকে ধরে ফেলে। শুধু সুজিকে সেখানে চড় মারে আর বলে, আমি তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড ভেবেছিলাম আর তুমি আমার হাজবেন্ডকে চুরি করেছো। এই সব কিছু বলে ও তো ওকে অনেক বেশি মারে। সেখানে মৌ বলে, বেবি তুমি আমাকে এক্সপ্লেন করার সুযোগ দাও, আমাদের মধ্যে কিছু হয়নি। সেখানে শুধু কেউ চড় মারে আর বলে, আমি তোমার জন্য কোম্পানিকে এত বড় করেছি, তোমার জন্য আমি আইভিএফও করিয়েছি, আর তুমি এখন আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমাকে ধোকা দিচ্ছ। এই সব কিছু বলার পর ও তাকে অনেক বেশি চড় মারে। এবার মৌ তো আর সহ্য করতে পারে না আর ওকে উইজ বলে। সেখানে শুয়ে হঠাৎ করেই পেট ব্যথা করতে শুরু করে। সেখানে মৌ বলে, প্লিজ সব ভুলের জন্য আমাকে ক্ষমা করে দাও। শুধু সুজিকে বলে, তুমি ক্ষমা চাইবে না? সেখানে সুজি বলে, না, আমি কখনোই ক্ষমা চাইবো না, তোমার হাজবেন্ড আমাকে ভালোবাসে, তাই এতে আমার কোনো ভুল নেই। সেখানে সু ওকে অনেক বেশি মারছিল, ও তো কোনোরকম ভাবে গার্ডকে সরিয়ে ওকে ধাক্কা দিয়ে বসে। এতে সুয়ের অনেক বেশি ব্লিডিং শুরু হয়ে যায়। তখন ওরা সেখানে বাচ্চার জন্য অনেক বেশি প্যারেশান হয়ে যায়। তারপরে সিনে আমাদের সে অপারেশনের সিন দেখানো হয়, যেখানে ডক্টর ওকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে বাচ্চাকে জন্ম দিতে চান? সেখানে সু ভাবছিল আগের জন্মে ওর সিজার করতে হয়েছিল, তাও আবার মোয়ের কারণে। সেখানে ও বলে, আমি নর্মালি বাচ্চাকে জন্ম দিতে চাই। সেখানে এরকম ভাবে ও বাচ্চাকে জন্ম দিয়ে ফেলে। ডক্টর বলে, মিস্টার জো আমাদেরকে সব বলে দিয়েছে, তাই আপনি চাইলে এখন বাচ্চার মুখ দেখতে পারেন। সু বলে, আমি বাচ্চার মুখ দেখতে চাই না, বাচ্চা গিয়ে মুখে দাও। সেখানে নার্সও তো বাচ্চাকে দেখার পর অনেকটাই অবাক হয়। অন্যদিকে বাইরে মৌ এবং সুজি বাচ্চার জন্যই অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর নার্স আসে, তারা তো সেখানে অনেক বেশি হ্যাপি হয়। নার্স বলে, বাচ্চাকে দেখার জন্য আপনাদের রেডি থাকতে হবে। সেখানে তারা বলে, আমরা আপনার কথার মানে বুঝতে পারছি না, কিন্তু ওরা বাচ্চাকে দেখার পর পুরাই অবাক, কারণ সেই বাচ্চাটা অনেক কালো ছিল। সেখানে মৌ বলে, আমার এরকম মজা পছন্দ না, আপনি অন্য কোনো মানুষের বাচ্চা কেন এখানে এনেছেন? এই বাচ্চাকে নিয়ে যান এবং আমাদের বাচ্চাকে নিয়ে আসুন। সেখানে নার্স বলে, সরি, এ বাচ্চা আপনাদেরই। সুজি বলে, এটা কিভাবে হতে পারে? যখন বাচ্চার মা বাবা এত বেশি সুন্দর, তাহলে বাচ্চা কিভাবে এত কালো হতে পারে? এই বাচ্চাকে নিয়ে যান এবং আমাদের বাচ্চাকে নিয়ে আসুন।
সেখানে ডাক্তার বলে এটা ভিআইপি রুম, আর এখানে শুধুমাত্র এ বাচ্চাই জন্ম হয়েছে আর আমি নিজের চোখে দেখেছি। তাহলে কেন আপনি বিশ্বাস করতে চাচ্ছেন না এ বাচ্চা আপনার? সেখানে মো ভাবছিল আমি তো ডাক্তারকে সবকিছু করতে বলেছিলাম, তাহলে কোন জায়গায় ভুল হতে পারে। ওর নজর সেখানে চলে যায় সুজির ওপরে, আরও সুজিকে অনেক বেশি রেগে জিজ্ঞেস করে, তুমি সত্যি সত্যি আমাকে বলো, তুমি কি আমাকে ছাড়া অন্য কোনো কালো ব্যক্তির সাথে সম্পর্ক করেছিলে? আর আইভিএফ এর সময় তুমি সেই স্যাম্পল দিয়েছিলে? সেখানে সুজি বলে, না, এরকম কিছুই আমি করিনি, হতে পারে এসব ডক্টরের ভুল। মতো সেখানে সে ডাক্তারকে আসতে বলে। সেখানে ডাক্তার ওকে কংগ্রাচুলেশন জানায়, কিন্তু সে বাচ্চা দেখার পর তো পুরাই অবাক হয়ে যায় আর বলে এটা কিভাবে হতে পারে। মো বলে এর জবাব আপনি দিবেন, আপনি কি আমাদের বাচ্চাকে অদল বদল করে দিয়েছেন? সেখানে ডাক্তার বলে আমরা তো কিছুই করিনি, তাছাড়া এখানে শুধুমাত্র একটাই পেশেন্ট, তাই বাচ্চা অদল বদল হওয়ার কোনো চান্স নেই, এ বাচ্চা আপনার। সবাই সেখানে চিন্তায় পড়ে যায়। ডাক্তার মোকে প্রশ্ন করে, আপনি কি শিওর এ বাচ্চা আপনার এবং মিসেস মোয়ের? সেখানে সুজি ডাক্তারকে বলে, আপনি কি বলতে চাচ্ছেন আমি অন্য কারোর সাথে সম্পর্কে ছিলাম? সেখানে ডক্টর বলে, আপনি কেন রেগে যাচ্ছেন, এখন বাচ্চার জন্ম হয়ে গেছে, ডিএনএ টেস্ট করা হলেই জানা যাবে কে বাচ্চার বাবা আর কে নয়। সেখানে শিয়া তো ডিএনএ টেস্ট করার জন্য সাথে সাথেই রাজি হয়ে যায়। মো তার সেক্রেটারিকে ডাকে আর বলে, তুমি সব দিক দিয়ে খেয়াল রাখবে যাতে ডিএনএ টেস্টের রেজাল্ট একেবারে ঠিকঠাক পাওয়া যায় আর কেউ ছেড়খানি করতে না পারে। কিছুক্ষণ পর বাইরের নার্স আসে আর সেখানে মোকে বলছিল, সুমিন ম্যাডামের অবস্থা অনেক বেশি খারাপ, তাই আপনাকে এই ব্যাপারে সাইন করতে হবে, তারপরেই আমরা তার চিকিৎসা করতে পারবো। কিন্তু ও সেখানে সাইন করতে নিষেধ করে ফেলে। সেখানে সুজি তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। অন্যদিকে সে নার্স এসে ওকে বলে, মিস্টার মো সাইন করতে নিষেধ করে দিয়েছে। সে বলে, কোনো ব্যাপার না, আমি আগেই জানতাম। তুমি গিয়ে ওকে কল করো আর বলো আমাদের প্ল্যান মোতাবেক পরের সব কাজগুলো করতে। সেখানে নার্স বলে, আপনি চিন্তা করবেন না, স্যার আমাদেরকে যেরকম যেরকম করতে বলেছে আমরা ঠিক সেরকমই করছি। অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই ডিএনএ টেস্টের রেজাল্টও চলে আসে আর সেখানেও জানতে পারে মো সে বাচ্চার বাবা নয়। মো তো রেগে সেখানে সুজির গলা চেপে ধরে। সুজি বলে, এতে আমার কোনো দোষ নেই, নিশ্চয়ই ডক্টরেরা কিছু একটা করেছে, আর এমনও হতে পারে আইভিএফ এর সময় তারা স্যাম্পল পাল্টে দিয়েছে। সেখানে ডক্টর বলে, আপনি সব দোষ আমাদের ওপর চাপাতে পারেন না, তাছাড়া মিস্টার মো অনেক পাওয়ারফুল একজন ব্যক্তি, আমরা তার বিরুদ্ধে কিছুই করতে পারবো না, তাই নিজের দোষ আমাদের ওপর চাপাবেন না। নিশ্চয়ই আপনি মনে করেছিলেন আপনি সুন্দরী, তাই সে বাচ্চাও সুন্দর হবে আর কেউ কিছু বুঝতে পারবে না, কিন্তু ডিএনএ টেস্ট করা হলে সব ধরা পড়ে যাবে, আপনি হয়তো এই ব্যাপারে কিছুই ভাবেননি। সেখানে মো বলে, আমার মনে হচ্ছে ডক্টর ঠিকই বলছে, তুমি সব কিছু আমার এবং সুয়ের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য করছো, না হলে তুমি কেনই বা এরকম করবে? আর ও সেখানে সুজির গলা চেপে ধরে আর ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সুজি বলে, তোমার আমাকে বিশ্বাস করা উচিত, কিন্তু তুমি আমার বিরুদ্ধে চলে যাচ্ছ। সেখানে মো বলে, তুমি এখন থামো, তোমার অনেক শখ অন্য মানুষকে ম্যানিপুলেট করা আর মানুষের জিনিস চুরি করার, আজকে আমি তোমাকে পারফেক্ট শাস্তি দিব। মো সেখানে গার্ডকে বলে, ওকে এতটা কষ্ট দাও যাতে প্রত্যেক দিন ও আফসোস করে। সেখানে সুজি তাকে অনেক রিকোয়েস্ট করে, আমাদের আগের সম্পর্কের খাতিরে তুমি প্লিজ কিছু করো না, কিন্তু সেখানে কোনো ফায়দাই হয় না। পেছন থেকে ডক্টর ওকে জিজ্ঞেস করে, মিস্টার মো এখন আমরা এই বাচ্চাকে কি করব? সেখানে মো বলে, তুমি ভালোভাবেই জানো এ বাচ্চাকে আমি অ্যাকসেপ্ট করব না, এখন কি করবে তুমি জানো। অন্যদিকে জো শুয়ের কাছে আসে আর ওকে বলে, এখন পরবর্তীতে আমরা কি করব? শো বলে, এখন আমি ওর কাছ থেকে সেই জিনিসটাই ছিনিয়ে নিব যে জিনিসটা ও সব থেকে বেশি সামলে রাখে। আরও জোকে বলে, ডিভোর্স পেপার দাও। সেখানে শো সে ব্যাপারে সাইন করে আর আগে কি করতে হবে সে প্ল্যান ওকে বলে। অন্যদিকে মোয়ের কাছে সেক্রেটারি যায়, সে ডিভোর্স পেপার দেয়। ও বলে, এটা আবার কিসের মজা? সেক্রেটারি বলে, ম্যাডাম তো হসপিটাল থেকে গায়েবই হয়ে গেছে, আমরা তার বিছানার উপরে এই ডিভোর্স পেপার পেয়েছি যেখানে সে অলরেডি সাইন করে দিয়েছে। মো বলে, তার অবস্থা তো অনেক বেশি খারাপ ছিল, সে মারা যায়নি। সেখানে সেক্রেটারি বলে, তার অবস্থা অনেকটাই খারাপ ছিল, কিন্তু ভাগ্যবশত সে বেঁচে গেছে। সেখানে মো বুঝতে পারে তার জীবনে ও ছাড়া তো কেউই নেই, নিশ্চয়ই ও কারো সাহায্য নিচ্ছে। ও তার সেক্রেটারিকে বলে, যে কোনোভাবেই হোক ওকে খুঁজে বের করো। আরও মনে মনে ভাবছিল, সুমিন তুমি যতই চেষ্টা করো তুমি আমার জিনিস আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। অন্যদিকে সুমিন তো পিয়ানো বাজাচ্ছিল। সেখানে জোকে বলে, সে তোমাকে পুরো শহরে খুঁজছে, তাছাড়া পুরো দেশেও সে তোমাকে খোঁজার জন্য লোক লাগিয়ে দিয়েছে, আর যদি পুরো দেশেও তোমাকে খুঁজে না পায় তাহলে সে অ্যাব্রোডেও তোমাকে খোঁজার
খোঁজা শুরু করে দিবে। সো বলে সে আমাকে খুঁজুক, সে যত ডেসপারেট হবে আমি তত বেশি হ্যাপি হব, আর এখনই তো গেমে মজা আসবে। সো বলে এখন তুমি কি করবে? সো বলে 1 মাস পর এআই ইভেন্ট হবে, আমি সেখানে গিয়ে ওকে গ্র্যান্ড সারপ্রাইজ দিব। সো সেখানে আগের জন্মের কথা ভাবে, যেখানে সু অনেক কষ্ট করে একটা প্রজেক্ট বানিয়েছিল, কিন্তু ওর হাজব্যান্ড সব ক্রেডিটই ওর কাছ থেকে নিয়ে নিয়েছিল। কিন্তু সে সময় জমিন ওর হাজব্যান্ডকে অনেক বেশি বিশ্বাস করত, কিন্তু এখন যখন ও তার হাজব্যান্ডের ব্যাপারে সবই জানে, ও তার হাজব্যান্ডকে ছাড়বে না। বর্তমানে সু তার কাজের প্ল্যান ড্রাইভ চোখে দেয় এবং সব কিছু এক্সপ্লেন করে। অন্যদিকে সেক্রেটারি মোকে বলে আমরা এখনো ম্যাডামকে কোথাও খুঁজে পাচ্ছি না, আর সে বাচ্চার ব্যাপারেও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সেখানে ময়ের সন্দেহ হচ্ছিল বাচ্চা 3 মাস আগে হওয়া এবং সেই সব ঘটনা কি প্ল্যানিং হতে পারে। সেখানে সেক্রেটারি বলে চিন্তা করবেন না, আমরা আরও বেশি ইনভেস্টিগেশন করছি। মো বলে এখন তার প্রয়োজন নেই, এখন আমাদের এআই প্রজেক্টে কাজ করতে হবে। তারপরে ফাইনালি আমাদের সেই ইভেন্টের সিন দেখানো হয়, যেখানে ময়ের সাথে অন্য কোম্পানির প্রেসিডেন্ট বসেছিল আর মোকে জিজ্ঞেস করে আপনার ওয়াইফ আসেনি? সে থাকলে তো সব কোম্পানির সাথে আপনার ইন্টাগ্রেশন আরও বেশি ভালো হতো। মো বলে আমার ওয়াইফের শরীর ভালো না, তাই সে আজকে আসতে পারেনি। সেখানে ফাইনালি সেই ইভেন্টের শুরু হয়ে যায় এবং সবাই নিজেদের প্রজেক্টের ব্যাপারে এক্সপ্লেনেশন দিচ্ছিল। এরকমভাবে সেখানে ময়েরও পালা চলে আসে আর ও সেখানে সব কিছু এক্সপ্লেন করে। তারপর সেখানে যখন বলাই হবে এই প্রজেক্ট মিস্টার মোকে দেওয়া হলো, কিন্তু সময় মতো সেখানে শো চলে আসে। শো অন্য কারোর সাথে ভেতরে আসে, এটা দেখার পর তো সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে সবাই তো বলা বলি করছিল মিসেস মো এত সুন্দরী ছিল, আমরা তো জানতামই না। শো বলে আমি এক্সপ্লেন করতে চাই তার প্রজেক্টে কি কি সমস্যা আছে, আর জমিনও সেখানে অন্য কোম্পানির হয়ে এখানে পার্টিসিপেট করতে চায়। সেখানে মোর সামনে আসে, ওর হাত ধরে আর বলে তুমি বেশি বকবক করো না। সেখানে জমিন বলে তুমি কিভাবে তোমার এক্স ওয়াইফের সাথে এরকমভাবে কথা বলতে পারো? আমি আশা করছি তুমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছো, আর এখানে কি কেউ জানে না আমাদের ডিভোর্সের ব্যাপারে? সেখানে সবাই তো ফিস করতে শুরু করে মিস্টার মো তার ওয়াইফকে চিট করেছে, তাই তার ওয়াইফ তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আর ওনাদের বাচ্চাও হয়েছিল, কিন্তু সে বাচ্চার ব্যাপারে কোনো কিছুই জানা যায়নি। মধু ঘাবড়ে যায় আর সুকে ওর সাথে আসতে বলে। সু না করে, তারপরেও মো ওর হাত ধরতে যাচ্ছিল, কিন্তু জো ওকে থামায় আর বলে তুমি আমার পার্টনারের সাথে জোর জবরদস্তি করতে পারবে না। সেখানে মো এবং জোয়ের মধ্যে ঝগড়াই শুরু হয়ে যাবে। সেখানে প্রেসিডেন্ট ব্যাংক বলে তোমরা সবাই থামো, আমি সবাইকে সমানভাবে দেখি, তাই এই প্রজেক্টও দেখা হবে। আরও জোকে স্টেজে আসতে বলে। জো সেখানে উপরে যাচ্ছিল, মতো পেছন থেকে শোকে বলে তুমি তোমার এক্সপেকটেশনকে বেশি হাই করো না, কারণ আমি জানি এই প্রজেক্ট আমি জিতবো আর তুমি আমাকে ছাড়া কিছুই না। সেখানে শো বলে কোনো ব্যাপার না, তুমি কুকুরের মতো শুধু ডাকতেই পারো, এর থেকে বেশি আর কিছুই না। সেখানে জো সবার সামনে তার প্রজেক্টের এক্সপ্লেনেশন দিচ্ছিল। মধু সেই প্রজেক্ট শোনার পরই বুঝতে পারে এটা আর কেউ নয়, শো বানিয়েছে, আর সেই প্রজেক্টের থেকেও এই প্রজেক্ট অনেক বেশি বেটার। তাই ও সেখানে শোকে বলছিল প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার কোনো দোষ নেই, আমাকে সুজি এরকমভাবে উস্কেছিল, তাহলে আমি কেন এবার তোমার সাথে এরকম করব, তুমি আমার ভালোবাসা। সেখানে শোকে বলে ব্যবসায়ী হওয়ার থেকে ভালো তুমি অ্যাক্টর হয়ে যাও, কারণ কোনো অ্যাক্টরও এত ভালো অভিনয় করতে পারে না। তোমার যদি আমার এতই চিন্তা হতো তাহলে তুমি সেদিন সে ব্যাপারে সাইন করতে আমার চিকিৎসার জন্য। সেখানে মিস্টার ব্যাংক বলে মিস্টার জোয়ের প্রজেক্ট এবং মিস্টার মোয়ের প্রজেক্ট অনেক বেশি ভালো হয়েছে, আমরা একজনকে চুজ করতে পারছি না, আমরা কাকে প্রজেক্ট দিব এটা অনেকটাই টাফ হয়ে গেছে। কিন্তু সেখানে সবাইকে অবাক করে জো বলে আপনি যাকে প্রজেক্ট দিন জিতবো তো আমি। সেখানে মো তো কিছুই বুঝতে পারছিল না। সেখানে জো খুলে বলে আমার 2 কোম্পানির মধ্যে যে কোম্পানি এই প্রজেক্ট পাক জিতবো তো আমি। এখনও মো কিছুই বুঝতে পারছিল না। সবার ফোনে সেখানে নোটিফিকেশন আসে, সেখানে সবাই জানতে পারে মো এখন যে কোম্পানির ওনারশিপে ছিল সেই কোম্পানি এখন জোয়ের আন্ডারে, এর মানে জো এখন মোয়ের কোম্পানির মালিক। এসব ব্যাপারে জানার পর তো মোয়ের পা থেকে মাটি সরে যায়। সব প্রমাণ দেখার পর সেখানে জোকেই প্রজেক্ট দিয়ে দেওয়া হয়। শুধু যাওয়ার আগে সেখানে মোকে বলে তুমি কি এখন বুঝতে পেরেছো কে কাকে ছাড়া থাকতে পারবে না? মধু সেখানে একেবারে শকড ছিল আর ওর পেছনে যায়, আর ওকে ইমোশনাল হয়ে বলছিল আমার কোনো ইচ্ছাই ছিল না তোমাকে হসপিটাল রুমে একা ছাড়ার, আর অনেক ধরনের ইমোশনাল কথা বলছিল যাতে ও আবারও ওর কথায় চলে আসে। মো বলে প্লিজ আমাদের ভবিষ্যতের বাচ্চার খাতিরে তুমি রাগ করো না,
শো বলে, কি ভবিষ্যতের বাচ্চা? আমাদের বর্তমান বাচ্চা কোথায়? মৌ বলে, সে তো জন্মের পরপরই মারা গিয়েছে। শো বলে, তুমি চুপ থাকো, আমি ন্যাচারালি বাচ্চাকে জন্ম দিয়েছি, আমি বাচ্চার কান্নাও শুনতে পেয়েছি, আমার বাচ্চা জীবিত ছিল। তুমি কি আবার নিজের হাতে ওকে মেরে ফেলেছো? মৌ বলে, তুমি এসব কি বলছো? আমি কেন নিজের বাচ্চাকে মেরে ফেলবো? শো বলে, হ্যাঁ, তোমার কেনই বা যায় আসবে, কারণ সে বাচ্চা তোমার ছিলই না। তোমার মনে হলো সুজি এবং তোমার বাচ্চা লাগবে, তাই তুমি আমাকে আইভিএফ করাতে বলেছো। কিন্তু পরে যখন তুমি জানতে পারলে সুজি তোমাকে চিট করেছে, তুমি সেই বাচ্চাকে আর সুজিকে একদমই ছাড়োনি। তাহলে তুমি নিজেই ভাবো তুমি কত বড় একটা স্বার্থপর। তুমি তো শুরু থেকে আমাকে চিট করেছিলে। ও নত হয়ে যায় আর বলে, সব ভুল বোঝাবুঝি, আমি সেরকম কিছুই করিনি, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে আমার সিনসিয়ারিটি নিশ্চয়ই দেখাবো। সেখানে শুয়োকে চড় মারি আর বলে, কোন সিনসিয়ারিটির কথা বলছো? তুমি আবার আরেকটা নতুন মেয়ে নিয়ে আসবে, আবার তার সাথে আমাকে চিট করবে, যতদিন আমি জানতে না পারি। সেখানে ও তো শুকে বলছিল, তুমি যা বলবে আমি তাই করব। শো বলে, আচ্ছা, যদি এরকমই ব্যাপার হয়, তোমার কাছে যে শেয়ার আছে তা আমার নামে করে দাও, আর কোম্পানির প্রেসিডেন্টের পজিশন থেকে রিজাইন করে দাও। আমি তাহলে তোমাকে এমপ্লয় হিসেবে রেখে দিব, আর নর্মাল এমপ্লয়ের মতো তুমি স্যালারিও পাবে। ও বলে, তোমার এখন রিকভার করতে হবে, তুমি বিজনেস আমার হাতে দিয়ে দাও, আমি সব কিছু দেখে রাখবো। সেখানে শো বলে, আমি জানি তুমি কোম্পানির প্রজেক্ট পাওয়ার জন্য এই সব কিছু বলছো, কিন্তু আমি এখন খুব ভালোভাবেই জানি কুকুরের লেজ কখনো সোজা হয় না। আরও গার্ডদেরকে বলে ওকে বের করে দেয়। অন্যদিকে মধু মিস্টার বাংকে কল করে আর ওনাকে বলছিল, আপনি আপনার 25% শেয়ার আমার নামে করে দেন, আমি আপনাকে অনেক ভালো রেট দিব। সেখানে বাং বলে, আমি ভেবে জানাবো। অন্যদিকে মিস্টার ভাগের কাছে মিস্টার জো এবং শো আসে, আর মিস্টার বাং তো অনেক আগে থেকেই সুমিনকে চিনতো। আসলে সুমিনও কিন্তু ওনার কাছ থেকে সে 25% শেয়ার চায়। সেখানে মিস্টার বাং বলে, আমি এখনো চিন্তা করিনি আমি কি এগুলো সত্যি বিক্রি করব কিনা। সেখানে সুনাকে বলে, আমার কাছে অনেক প্ল্যানিং আছে, আপনি অনেক ভালো প্রফিট পাবেন। ও বলে, যদি এই 25% শেয়ার আপনি আমার নামে করে দেন, তাহলে আপনি জো গ্রুপের 50% শেয়ার পাবেন। এই ব্যাপারটা জানার পরই তো সে ব্যক্তি রাজি হয়ে যায়। তারপর তারা সেখানে পেপারে সাইন করে শেয়ার ট্রান্সফার করে ফেলে। তারপরে আবার মৌ মিস্টার বাংকে আবারও কল করে, কিন্তু মিস্টার বাং বলে, তোমার থেকে ভালো অফার তোমার এক্স ওয়াইফ দিতে পারে। আর মৌ সেখানে কিছু বলার আগেই উনি তার কল কেটে ফেলে। তারপর সেখানে তো সেক্রেটারি আসে সেই ডিভোর্স পেপার নিয়ে, ও তো সেখানে সেটা সাইন করে ফেলে। মৌ ভাবছিল কিছুদিন পর তুমি নিজেই ফিরে আসবে আর রিগ্রেট ফিল করবে, যখন ও জানতে পারবে এই কোম্পানির মালিকানা আমার হাতেই আছে, তখন ও তো আমার কিছুই করতে পারবে না। তাছাড়া সে মেয়ের আমার কোনো প্রয়োজনই নেই। তারপরে সিনে দেখা যায় ওরা তো ডিভোর্স সার্টিফিকেট নেয়, আর সেখানে মৌকে কনফিডেন্টলি বলছিল, আমাদের আবার ডাইরেক্টরের মিটিংয়ের সময় দেখা হবে। শো বলে, ঠিক আছে, সেদিনই দেখা যাবে কোম্পানির ওনারশিপ কে পাবে। আসলে মৌ ভাবছিল মিস্টার বাংয়ের শেয়ার ও পাবে। তারপর আমাদের সে শেয়ার হোল্ডার মিটিংয়ের সিন দেখানো হয়, যেখানে ও সবাইকে বোঝাচ্ছিল মেয়েদের আন্ডারে কাজ করলে কোনো প্রফিটই হবে না। সেখানে কিছু মানুষ তো ওর কথায় চলেই আসে, আবার কিছু মানুষ ওর বিরুদ্ধে ছিল। মৌ সবাইকে বলছিল, আমার আন্ডারে কাজ করলে তোমাদের লাভ অনেক বেশি হবে, যাতে টাকার লোভে সবাই ওকে চুজ করে। কিন্তু সময় মতো সেখানে সুমিন চলে আসে লয়ারকে নিয়ে। সেখানে সুমিন সবাইকে বলে কিভাবে শুরু থেকে সব প্রজেক্ট ওই বানিয়েছে, আর মৌ শুধুমাত্র সবার সামনে সেটা এক্সপ্লেন করেছে, আর কিছুই না। এত বছর ধরে কোম্পানির জন্য ও সব থেকে বেশি পরিশ্রম করেছে, তাই কোম্পানি ওরই পাওয়ার কথা। কারণ যদি সব প্রজেক্ট না বানায় তাহলে মৌ কি এক্সপ্লেন করবে, আর কিভাবেই বা প্রজেক্ট বানাবে। তাই মৌ যদি কোম্পানি চালায় তাহলে কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। সো সেখানে সবাইকে রেকর্ডিং শোনায়, যেখানে ও কাউকে টাকা দেওয়ার কথা বলছিল, যাতে শেয়ার হোল্ডার মিটিংয়ে ওকে ভোট দেওয়া হয়, আর কোম্পানির মালিকানা সত্ত্ব ওর হাতেই থাকে। তখন সেখানে সবাই তো সুমিনকে চুজ করে, কারণ সব প্রজেক্ট ওই বানিয়েছে, আর কোম্পানিকে ভবিষ্যতে ওই সামলাতে পারবে। আর সেখানে মুখে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। তারপরে সিনে দেখা যায় ওরা তো সেখানে সেলিব্রেট করেছিল, আর সেখানে সু অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। আরও সেখানে জোয়ের অনেক বেশি কাছে আসে। জো দূরে সরে যাবে, কিন্তু ও তাকে নিজের কাছে টেনে নেয়।
আর এখানে আমাদের সিন কাট হয়। তারপরে সিনে তো ও সেখানে জোকে কল করে আর ক্ষমা চায় রাতের সে ব্যবহারের জন্য। সু যাতে অকওয়ার্ড ফিল না করে ও সেখানে এরকম ভান করে যেন সেদিন কিছুই হয়নি। অন্যদিকে সুমিনের কাছে ওর আগের একজন কলিগ আসে আর ওকে কনফেস করেছিল ও তাকে অনেক বেশি পছন্দ করে। সেখানে সুয়ের কিছু বুঝতে বাকি থাকে না ওকে কে পাঠিয়েছে। সেখানে সুজি ওর সাথে ভালো ব্যবহার করে। অন্যদিকে মতো অনেক বেশি হ্যাপি ছিল কারণ ও সবকিছু ইচ্ছা করে করছিল। কারণ সুয়ের জীবনে জুই একমাত্র ব্যক্তি যে ওকে সাহায্য করেছে। তাই সুয়ের জীবন থেকে যদি জো হারিয়ে যায় তাহলে সু একা কিছুই করতে পারবে না, একদমই হেল্পলেস হয়ে যাবে। একদিন ওরা যখন ডিনার করেছিল তখনই মো আসে আর জোকে বলে, তুমি হয়তো জানো না সু কত নির্লজ্জ, সে 2টা পুরুষকে একসাথে ঘোরাচ্ছে। এসব শোনার পর জো যখন চলেই যাবে সু বলে, প্লিজ আমার কথা শোনো। জো বলে, তুমি অলরেডি আমার কাছ থেকে অনেক কিছুই লুকিয়েছো, আমি আর কিছুই শুনতে চাই না। আর ও সেখান থেকে চলে যায়। সেখানে মতো সুকে বলে, এখনো সময় আছে, তুমি আমার কাছে ফিরে আসো। সু রেগে চলে যায় জুয়ের কাছে। আমরা জানতে পারি ওরা তো মুয়ের সামনে সেখানে ড্রামা করেছিল। সেখানে সু তো জোকে বলছিল, তুমি কেন এত তাড়াতাড়ি চলে গেলে, আমরা ড্রামাটাকে আরো বড় করতে পারতাম। জো বলে, আমি সময় নষ্ট করতে চাইনি, তাছাড়া আজকে তোমার সাথে আমার ডিনার অনেক বেশি স্পেশাল। পরের দিনে সুকে মিন ডেকেছিল। সু সেখানে গিয়ে মিনের সাথে কথা বলছিল তখনই সেখানে জো আসে আর সেখানেই ওদের ঝগড়া শুরু হয়ে যায়। সেখানে মিন এবং জো দুজনেই সুকে বলছিল, তুমি এত খারাপ একটা মেয়ে, তুমি আমাদের দুজনকে ইউজ করছো। আর সেখানে ওরা দুজনেই সুকে ছেড়ে চলে যায়। এসব কিছু আবার ময়ের সেক্রেটারি দেখে আর সেই সব কিছু ভিডিও করে মুকে পাঠিয়ে দেয় যাতে মো বুঝতে পারে তার প্ল্যান কাজ করছে। আর এখন তো সুমিন একদম একলা হয়ে গেছে। এসব দেখার পরেও তো মো শান্ত হয় না। সে ওদের টেবিলের নিচে একটা ট্যাপ রেকর্ডার রেখেছিল যাতে লাইভ সব কথাবার্তা শুনতে পারে। কিন্তু সে আগে সব কিছু বুঝতে পারে আর সেখানে আবারও জয়ের সাথে ঝগড়া করছিল। মো ওদের ঝগড়া শুনে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। ওকে কেউ কল করে আর বলে জো তো অনেক বেশি হার্ট ব্রোকেন হয়ে ড্রিঙ্ক করতে গিয়েছে, তাই ওর কান ভরার জন্য ও তো একেবারে ক্লাবে চলে যায়। আর ওকে সেখানে সুয়ের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলছিল। জো ভাবছিল যদি আমি ওকে অনেক মন ভরে পিটাতে পারতাম অনেক বেশি ভালো লাগতো। অন্যদিকে শুধু মিনের কাছে যায় আর ওকে বলছিল, আরো অনেক কথাবার্তা আছে যা আমি তোমাকে বলতে চাই। তুমি তো আমাকে বলেছিলে তুমি কলেজের সময় থেকে আমাকে পছন্দ করো, তাহলে কেন আমার সাথে এরকম করছো? মিন বলে, আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চাই। আমি কখনোই ভাবতে পারিনি তুমি এরকম মেয়ে যে এতগুলো ছেলেকে নিজের হাতের মুঠোয় রাখো। আমি যদি আগে জানতাম আমি কখনোই তোমার ক্লোজেও আসতাম না। এসব বলে ও তো চলে যায়। অন্যদিকে সেক্রেটারি এসব কিছু আবার মোকে বলছিল। তারপরে সিনে জো, মো এবং মিন একসাথে দেখা করে। তারা সবাই সেখানে ডিসাইড করে তারা সুয়ের বিরুদ্ধে একসাথে কাজ করবে। এরকম ভাবে তারা সেখানে মিলে কাজ করে। কিন্তু মো কোম্পানিতে যাওয়ার পর জানতে পারে তাদের ওপরে 100 মিলিয়ন টাকার লোন আছে যা মোয়ের এখন সবার আগে পরিশোধ করতে হবে। অন্যদিকে মধু সেখানে জয়ের জন্য অপেক্ষা করেছিল কারণ ও জয়ের কাছ থেকে কিছু সাহায্য চাইবে। ও সেখানে যখন জয়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিল তখনই সু আসে। সেখানে মৌকে বলে, এখন এসে কোনো লাভই হবে না, আমি তোমাকে আর অ্যাকসেপ্ট করব না। যার বাঁচার জন্য একটা পুরুষের সাপোর্টের প্রয়োজন হয়। সু বলে, আমি আবার কার সাপোর্ট নিলাম? সেখানে মধু খুশি খুশি ওকে বলে ও কিভাবে মিনকে সেট করেছিল ওর আর জয়ের সম্পর্ক খারাপ করার জন্য। সু বলে, তোমার কি মনে হয় না তুমি আমাকে অনেক দেরিতে এসব বলছো? আমি তো এই সব কিছু আরো আগে থেকেই জানি। তাছাড়া আমি জানি তুমি জয়ের জন্য অপেক্ষা করছো, কিন্তু সে ব্যাপারে সাইন করতে আসবে না। মতো কিছুই বুঝতে পারছিল না। ও বলে, আমি তোমাকে বুঝিয়ে বলছি। সু বলে, তুমি যেমন ভাবে মিনকে সেট করেছিলে ঠিক সেরকম ভাবেই আমি জোকে সেট করেছিলাম। আর যে সব কিছু হয়েছিল সব আমার প্ল্যান মোতাবেক হয়েছিল। সেখানে মোয়ে তো মাথায় হাত আর ও সেখানে সুয়ের গলা চেপে ধরে। সু বলে, তোমার যা করার তুমি করো, তোমার 100 মিলিয়ন টাকা ঋণ আছে, তুমি সারা জীবনে ওই টাকা পরিশোধ করতে পারবে না, তাছাড়া তোমার তো জেলেই যেতে হবে।
কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ আসে আর ওকে ধরে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে জো আসে ও জোকে থ্যাংক ইউ বলে ওকে সবসময় সাহায্য করার জন্য। জো বলে এখন পরে আমাদের কি করতে হবে। জো বলে আমাদের সব কাজ শেষ হয়ে গেছে, তাই প্ল্যানিংও এখানেই শেষ। জো বলে না, তোমার প্ল্যানিং শেষ হয়েছে কিন্তু আমার না। সেখানে সু কিছুই বুঝতে পারে না, ও তো হঠাৎ করেই ওকে কিস করে বসে। মানে জোয়ের প্ল্যানিং হচ্ছে তারা এখন নতুন করে জীবন শুরু করবে। এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।